শব্দের কাছে, বোধের কাছে মানুষ আনত হতে চেয়েছে বহুদিন। আবৃত্তি তারই এক বহমান ধারা। বৈদিক যুগ থেকেই এর সূচনা। পরে পাঁচালী, পুঁথি, রূপকথা, আশীর্বচন, কথকতার মধ্যে দিয়ে তার এগিয়ে যাওয়া। আধুনিক আবৃত্তির সূচনা মূলত রবি ঠাকুরের কবিতা দিয়ে। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই দুই কবি আবৃত্তি করতে ভালোবাসতেন। এই সময়ে আমরা যে আধুনিক আবৃত্তির ধারাকে বহন করি তার কয়েকজন উল্লেখযোগ্য স্থপতি হলেন শিশির কুমার ভাদুরী, নির্মলেন্দু লাহিড়ী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কাজী সব্যসাচী, আবুল কাশেম রহিমউদ্দিন, সৌমিত্র চট্টোপাধ্যায়, নীলাদ্রশেখর বসু, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, অমিয় চট্টোপাধ্যায়, অশোক পালিত, কাজল চৌধুরী প্রমুখ। তাঁদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণে বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নবজন্মে, আমি হব না ভাই নবজন্মে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। শুনলেন তো রবীন্দ্রনাথের জন্মান্তর কবিতার আবৃত্তি। তা আমাদের সঙ্গে আজ আমরা আছি, আবৃত্তি প্রথমে শোনালেন বিজয়লক্ষ্মী বর্মন, তারপরে আছেন পবিত্র সরকার, আর আমি প্রবীর ব্রহ্মচারী। তা আমি পবিত্রতাকে জিজ্ঞেস করব, নিশ্চয় দিদিও জিজ্ঞেস করবে, যে দিদির আবৃত্তির ধারা আর আমার আবৃত্তির ধারা সম্ভবত কোথাও একটা তফাৎ আছে। হ্যাঁ, দুটো আলাদা ঘরানা, একদম ঘরানা আলাদা, কিন্তু দুটোই তো আমাদের ছবিটা স্পষ্ট করে দিয়েছে। তুই একটু ধীরে ধীরে করেছিস, বিজয়লক্ষ্মী একটু দ্রুত তালে করেছে, কিন্তু আমাদের চোখের সামনে সেই ব্রজের ছবিটা, রাখাল বালকেরা কি করছে, গরু তাড়িয়ে নিয়ে চলেছে, ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। আবৃত্তির এইটে কাজ। এটা আবৃত্তিটা তো ভাষার অংশ, এবং ভাষা বলা মানে একটা অর্থ আমাদের মনের মধ্যে জাগিয়ে তোলা। কবিতা সুন্দর অর্থ আমাদের মনের মধ্যে জাগিয়ে তোলে। তাহলে তোদের দুজনের আবৃত্তি আমাদের সেই সুন্দর ছবিটা আমাদের মনের মধ্যে জাগিয়ে তুলল। আবৃত্তির অনেকগুলো ধারা চলছে। হ্যাঁ, নিশ্চয়ই। আবৃত্তির সংজ্ঞা হিসেবে যেটা পেয়েছি অভিধানে, স্মৃতি থেকে পুনঃ পুনঃ উচ্চারণ। হ্যাঁ, কিন্তু আজকাল তো এই সংজ্ঞাটা
আবৃত্তিকাররাই কখনো কখনো বদলে দিয়েছে। অর্থাৎ সবাই স্মৃতি থেকে উচ্চারণ করেন না, অনেকে পড়েন। আমি তাতে দোষ দেখি না, কারণ হয়তো স্মৃতি ভ্রংশ হতে পারে, একটা কথা ছেড়ে গেল। গায়কেরাও যেমন, আমার মতো বুড়োদের তো এটা প্রায়ই হয় যে একটা কথা হারিয়ে ফেললাম, তখন দেখতে হয়। দেখুক আর না দেখুক, আবৃত্তিটা হলো ওই একেবারে কবিতার আদি চেহারা। অর্থাৎ মুখে এক সময় তো লেখা ছিল না, লেখা ছিল না, ফলে কবিতা তখন মুখ থেকে কানে যেত। একটা গোষ্ঠীর মধ্যে কেউ কবিতা বলছে, তখন সুরে বলতো, কিন্তু মুখ থেকে কানে, আর লেখা ছাপা তার কোনো ভূমিকাই ছিল না। এই তো আদি আবৃত্তি, তাই মুদ্রণ এবং লেখার বাইরে ছিল শুধু। তার মানে তখন তো আমাদের ভাষা ছিল সংস্কৃত না, শুধু আমাদের কেন, সকলের ভাষার কথাই ধর। সংস্কৃত আমাদের ভাষা ছিল, হয়তো হয়তো অন্য ভাষাও আমাদের সঙ্গে মিশেছে, কিন্তু সংস্কৃত ভাষারও আগে যেসব ভাষা ছিল সেখানেও মানুষ যখন থেকে কথা বলতে শিখেছে, সেটা প্রায় ধর 40,000 বছর আগে। আচ্ছা, এমন, আর সংস্কৃত ভাষা তো আমাদের 3,000 3,500 বছর আগে। তখন থেকেই মানুষ কবিতা, কোনো না কোনো রকম কবিতা ভাবতে শিখেছে, এবং সেই ভাবনাটা প্রথমে এসেছে সুরে। আচ্ছা, সুরে। তা আপনার কাছে কি সেই রকম কিছু শুনবো, অন্তত সংস্কৃত যদি কিছু শোনান? না, ধারাবাহিক ইতিহাস আমি জানি না, গবেষণা করে একটা গুরুগম্ভীর প্রবন্ধ আমি এখন বলতে পারবো না। সংস্কৃততে বেদ থেকে শুরু, বেদ হচ্ছে কবিতার সমষ্টি, এবং তার একটা সুর ছিল। কেমন আমি জানি না আজকালকার আমাদের বাঙালি ব্রাহ্মণদের ভুল উচ্চারণে কতটা সেই সুর রক্ষিত হয়, একটু কিন্তু একটা সুর ছিল। সুরের খবরটা আছে শেষ বেদ, যেটা সামবেদ, কেমন দ্বিতীয় বেদ সামবেদ, তাতে সেই সুরের খবর আছে। আমি শুনেছি এই গানের ভাষা একটা আছে পেন্টাটনিক, 5টা ঘাটের সুর, মানে 7টা ঘাট ব্যবহার হতো না। 5টা ঘাটের ফলে একটু বৈচিত্র্য কম ছিল, কিন্তু এই 5টা ঘাটের সুরে বৈদিক কেমন, সেটা এখনও ওং সহনাও ভবতু সহনাও ভুনক্তু, এই সমস্ত আবৃত্তির মধ্যে এই সুরের আভাসটা আছে। তো সে তো সুর তো বেদ থেকে, সংস্কৃত থেকে, প্রাকৃত থেকে আমাদের অপভ্রংশ হয়ে বাংলায় আমাদের সুর তো চললো একেবারে এই অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। পাঁচালী, বৈষ্ণব পদাবলী, কীর্তন, যত কবিতা কবিগান, সবটাতেই সুরটা চললো। বলা যায় যে ভারতচন্দ্রে এসে অষ্টাদশ শতাব্দীতে এই তো কি ছোট ছোট কবিতা লিখলেন, সেগুলোতে হয়তো সুর ছিল না। আর ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি 19বিংশ শতাব্দীর গোড়ায় জন্মেছিলেন, তিনি কবিতা লিখলেন সুরহীন। সুর মানে গানের সুরহীন, কথার সুর তো একটা আছে। ফলে আমরা 19বিংশ শতাব্দীতে এসেই প্রথম অন্য ধরনের আবৃত্তির একটা অবকাশ তৈরি হলো, কথার আবৃত্তির অবকাশ তৈরি হলো। খুঁজতে গেলে দিদি, তাহলে আমরা কোথায় যাব, যে কোথায় শুরু হয়েছে? আমরা যে এখন আবৃত্তি করে বেড়াই চারদিকে, এই শুরুটা কোথায় হয়েছে? আমার ধারণা পবিত্রদা বলতে পারবেন যে বাংলা সাধারণ রঙ্গমঞ্চের যারা অভিনেতা ছিলেন, তারাই বোধহয় প্রথম এই অন্য ধারার কবিতা উচ্চারণকে নিয়ে আসে। একেবারে ঠিক কথা বলেছে, একেবারেই ঠিক কথা বলেছে। কারণ সাধারণ রঙ্গমঞ্চেও তো আমাদের শুরু হয়েছে ইংরেজদের থিয়েটারে দেখা দিয়ে। কারণ যাত্রাটা ছিল গান, আমাদের যে থিয়েটার ছিল, দেশি থিয়েটার, যাত্রাটা ছিল গান। কিন্তু ইংরেজদের দেখা, গ্রামের লোকে যাত্রাগানই বলে, গ্রামের যাত্রাগানই বলে। ফলে আমাদের দেশে যখন এই থিয়েটার শুরু হলো, ইংরেজরা 1752 থেকে কলকাতায় থিয়েটার তৈরি করলো, আমরা দেখতে শুরু করলাম। তা আমরা প্রথমে থিয়েটার শুরু করিনি, একজন রাশিয়ান স্টেফান লেবেদিয়েভ বলে অষ্টাদশ শতাব্দীর শেষে 1795 বাংলা থিয়েটার করে দেখালেন, অনুবাদ করে।
তারপর থেকে বাঙালিরা যে থিয়েটার করতে শুরু করলো, অনুবাদ করে সংস্কৃতের অনুবাদ, ইংরেজি অনুবাদ, তখন সেগুলো থেকে সংলাপ এলো, কথার সংলাপ। মাঝে মাঝে কবিতা থাকতো, তখন সেই কবিতার মধ্যে হয়তো একটুখানি ওই আবৃত্তির ব্যাপারটা আসতো। এবং আমাদের বাংলা নাটক শুরু হলো আসলে সত্যি সত্যি জনপ্রিয় নাটক, সেটা গত শতাব্দীর 50-এর বছরগুলো থেকে। যেমন কুলীন কুলো সর্বস্ব বলে 1857-তে হয়েছিল, সেখান থেকে আসলে এই বাংলা নাটক শুরু হলো, গদ্য নাটক। আচ্ছা, এই সাধারণ রঙ্গালয়ের ক্ষেত্রেও গান, মানে গান কিন্তু বেশ প্রধান ভূমিকা নিত থিয়েটারে। হ্যাঁ, এবং একজন মানে নাট্যকার গিরিশচন্দ্রের আগেকার, তিনি বলেছেন যে গান আসা দরকার, গান আমাদের থাকা দরকার। এবং ধরো নীলদর্পণের মতো নাটক, যেটা দিয়ে আমাদের সাধারণ রঙ্গালয় শুরু হলো 1872-এ, তাতেও একটু গান আছে। হ্যাঁ, চাষি গান গাইছে, চাষি মেয়েরা গান গাইছে, একটু গান আছে। কিন্তু গানের ব্যাপারটা বেশি করে এলো যখন এই একটা আইন করলো ইংরেজ সরকার। নীলদর্পণ দেখে যে বাড়াবাড়ি হচ্ছে, তখন খুব গদ্য নাটক হচ্ছিল। উপেন্দ্রনাথ দাস বলে একজন, যতীন্দ্রনাথ ঠাকুর, এরা গদ্য নাটক করছিলেন। বাড়াবাড়ি হচ্ছে, ইংরেজের বিরুদ্ধে কথা বলছে, ঝপ করে একটা আইন করে ফেললো 1876-এ। এবং তখন গিরিশচন্দ্র ঘোষ এরা সব ওই গানের দিকে গেলেন, গানের নাটক, বেশি গান আসছিল। হয়তো মানে মাইকেল মধুসূদনের মেঘনাদ বোধ কাব্যে নাট্যরূপ দিলেন। তারপরে চৈতন্য লীলা টিলা যখন হবে 1864, তো পুরো গান, একবারে মঞ্চে। এমনকি আমরা রবীন্দ্রনাথের নাটকেও কিন্তু গানের খুবই প্রাধান্য পেয়েছি। রবীন্দ্রনাথ তো বলেইছেন যে গান দিয়ে এক একটা অঙ্কের দরজা খোলা হবে, যেমন গান। রবীন্দ্রনাথকে তো গান ছাড়া আমরা ভাবতেই পারি না। রবীন্দ্রনাথ যখন কাব্য নাটক লিখেছেন, ধরো এই বিসর্জনময়ে, তাতেও গান আছে। ওই যে জয়সিংহের ভেঙে আমারে কে নিবি ভাই সমিতে, গান আছে। গান, রবীন্দ্রনাথকে গান ছাড়া ভাবতেই পারি না। তাহলে এই আধুনিক আবৃত্তি যেটা আমরা করি এখন, এটা কোথা থেকে শুরু? আপনি তো অনেকটা দেখেছেন, অনেকটা শুনেছেন। না, আমার স্মৃতি, আমি সত্যি এ নিয়ে গবেষণা করিনি। না, গবেষণার কথা জানতে আমরা কিন্তু ধরো একদম আগ্রহী হয়ে জানতে চাইছি। রবীন্দ্রনাথের রেকর্ডে কিছু আবৃত্তি আছে, ফিল্মেও আছে। আচ্ছা, জনগণ মনটা উনি আবৃত্তি করছেন, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এরকম একটা সুর রেখেছে। আবার পরে যারা বড় অভিনেতা, শিশির কুমার বা নির্মলেন্দু লাহিড়ী, এরা কিন্তু আবৃত্তি করতেন। নির্মলেন্দু লাহিড়ীর রেকর্ডে দেবতার গ্রাসের আবৃত্তি আছে, কিন্তু খুব নাটকীয়, খুব উচ্চকিত, কেমন সেই তখন থেকেই শুরু। তারপরে আস্তে আস্তে তোরা যেসব নাটক দেখেছিস, শম্ভু মিত্র বা এরা এলেন, যে নাটকের লোকেরাও এই আবৃত্তিটার ধারাটাকে বহন করে এলেন। তার বাইরে বোধহয় কাজী সব্যসাচী তার বাইরে প্রথম, মানে যিনি নাটক করেন, নাটক করেন। আবুল কাসেম রহিমউদ্দিনও নাটক করেন। আবুল কাসেম রহিমউদ্দিন তার আবৃত্তি আমি শুনেছি। তারপর তো একটা আবৃত্তির ধারাই শুরু হলো, গুরু পরম্পরা। কাজী সব্যসাচীর শিষ্যরা, প্রদীপ, এরা সব আস্তে আস্তে গুরু পরম্পরা, ঘোষ, নীলাদ্রি শেখর বসু, অরুণাভ গঙ্গোপাধ্যায়, এরা সব খুব একটা বিশাল সেই ইতিহাসটা, তোদের সমকালের ইতিহাস। যেমন ও যখন বলছিল জন্মান্তর, আমার খুব মনে হচ্ছিল যে আমি প্রদীপদার গলা যেন শুনতে পাচ্ছি, খুবই সেই এটা রয়েছে। মনে পড়ে, লোকগুলো চলে যায় কিন্তু এটা স্মৃতি রেখে যায়, কণ্ঠে স্মৃতি রেখে গেছে আর কি। না, ঘরানাটাকে তো অস্বীকার করা যায় না। তাই তো আমি বলছি, এটাকে গুরু পরম্পরা। দিদির কাছে যেটা আমরা শুনছি, সেটা শম্ভুবাবুর ঘরানার পরম্পরা। তাই তো তাই তো তাই তো। কাজী সব্যসাচী আগে রেকর্ডে আমি শুনেছি ছোটবেলায় ঝুলন, রবীন্দ্রনাথের বীরপুরুষ, লুকোচুরি, যার জন্য আমি বীরপুরুষ পড়তে গেলে এখনো ওই রবীন্দ্রনাথের রেকর্ডের কথাটা মনে হয়। এবং আমি মাঝে মাঝে বাজিয়ে শুনি যে আবৃত্তি কোনটা ধারা হবে। কারণ কাজী সব্যসাচীর আবার যে ধারাটা, সেই ধারাটা এখন আবার কিন্তু অন্যভাবে ফিরে আসছে। কারণ কাজী সব্যসাচী আমার কৈফিয়ত রেকর্ডে শেষ লাইন,
যখন পরোয়া করি না বাঁচি বানাবাঁচি ওখানে এসে তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। কবি কিন্তু একটাই লিখেছেন। আমি ঠাট্টা করে বলি যে কবির তো কলমে কালি পড়েনি, কম পড়েনি, আর তখন ডট পেন ছিল না, কালি ফুরিয়ে গেলে লিখবেন কি করে? তা 3 বার লিখতে পারতেন না, একবার লিখেছেন। না, এটা মানে আমরা যখন খুব প্রতিযোগিতা করে বেড়াই তখনও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এইটা একটা খুব সাধারণ প্রবণতা, যে এই রকম কবিতার ক্ষেত্রে ওই শেষ পংক্তিটা বারবার করে বলা, অন্তত 3 বার করে বলা। এটা হয়তো আমি জানি না, উর্দু আর হিন্দি কবিতার আবৃত্তি শুনেছিস নিশ্চয়, তারা কিন্তু একটা লাইন বারবার করে বলে, জানো শ্রোতা যতক্ষণ তারিফ না করছেন বলেই যাচ্ছে। হ্যাঁ, এর একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যে ছাপা অক্ষরটা আমি বারবার দেখতে পারি, দীর্ঘ সময় ধরে দেখতে পারি, তো মুখের কথাটা তো হাওয়াতে ঢেউ হয়ে মিলিয়ে গেল, ফলে স্মৃতিতে বেশিক্ষণ থাকে না। ফলে এই জন্য স্মৃতিতে যাতে ঢুকে যায়, এই জন্য দুবার করে তারা জোর দেওয়া। আপনার লেখা কিংকর্তব্য কবিতা আমি যেভাবে আবৃত্তি করি, অনেকের কাছে শুনেছি কিংকর্তব্যটা 3 বার 4 বার 5 বার 6 বার করে বলছে। আমি জানি না, আমার এই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। যেমন দিদির কাছে যে কবিতা শুনি, দিদি ছোটদের কবিতা সহজ পাঠ নিয়ে একটা বড় ভালো অনুষ্ঠান করেছিলেন। সে দিদিকে অনুসরণ করে না, অনুকরণ করে দিদি কিন্তু একবার করে বলে কবিতা থেকে কবিতায় চলে গেছেন। কিন্তু তারা একই কবিতার শেষ লাইনটা, যেমন প্রশ্ন কবিতাটায় শিশুতে যে দিনে দুপুরবেলা রাতের বেলা দুপুর কেন বারবার যদি বলি তাহলে তার অর্থবহ হয় না, সে বাচ্চাটা ওটা কোথাও একটু গোলমালও লাগে। গোলমাল তো লাগেই। যে নজরুলের ওই কবিতাটা আমার হচ্ছে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস। তারপরের লাইন যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই সর্বনাশ কথাটা একবার বললে যে এটা হয়, বারবার বললে সেটা একটু তরল হয়ে যায়। একেবারেই তাই আমার মনে হয়, এটা আমারও মনে হয়। কারণ আপনার কিংকর্তব্য একদম সেই কি বলবো দিক নিশানা দেওয়া আছে। কিংকর্তব্য, দিন দিন আমরা কি হচ্ছি অসভ্য, রাস্তায় নাক ঝাড়ি, থুতু ফেলি পিক, নোংরা সে ঠিক ভরে যায় চারিদিক, চলে গাড়ি চলে বাস তবু ফেলি ছাই পাঁশ, মান্ধাতা আমলের অভ্যাসী ভাবি ঠিক, কলকাতা কবে হবে আমাদের গর্ব, কিংকর্তব্য। দুবার তো আছে, দুবার আছে, সেটাকে 4 বার বলার কি প্রয়োজন? এটা আমার খুব মনে পড়ে যাচ্ছে লক্ষণের শক্তিশালে ওই দূত যখন বর্ণনা দিচ্ছে তখন তত কিম বারবার বলাটা। এবার আমি আবার জানবার আগ্রহ, মাইকেল যে উচ্চারণে পড়ব, রবীন্দ্রনাথ সেই উচ্চারণে পড়া, সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল ইসলাম, আজকের কবিতা পাল্টাবো কি করে? না, পাল্টাতে তো হবেই, কারণ কবিতার শৈলী নানা রকম হতে পারে। এবং মাইকেলের যে তৎসম শব্দ, যেগুলো সংস্কৃত শব্দ বহুল, যে গুরুগম্ভীর উচ্চারণ, আর ধরো সত্যেন দত্তের ছিপখান 3 দাঁড়, এই দুটো তো এক ধরনের কবিতা নয়। ফলে মাইকেলের সেই গাম্ভীর্যটা, সেই উত্তুঙ্গতা, একেবারে মানে যাকে বলা যায় গ্র্যান্ড স্টাইল ইংরেজিতে বলে, এই গ্র্যান্ড স্টাইলটা ওই রকম উচ্চারণের মধ্যে দিয়ে তোমাকে বোঝাতে হবে। আবার সত্যেন দত্ত যে হালকা যেটুকু করেছেন সেইভাবে করতে হবে। প্রত্যেকটা কবিতার শৈলী আলাদা, এবং শৈলী কোনোটা হচ্ছে ঘরোয়া শৈলী, মুখে আমরা দৈনন্দিন ভাষায় কথা বলছি, আবার কোনোটা হচ্ছে ঘরোয়া কথাবার্তার অনেক ওপরে। যেমন সেই শৈলী গানেও দেখবে সেই রকম, যে রবীন্দ্রনাথ আলাদা আলাদা সুর দিয়েছেন। ওই আনন্দ লোকে একটা কথা আমি আপনাকে একটু এর মাঝখানে আপনাকে বিরক্ত করেই বলছি। না, নিশ্চয়ই। কোথাও একটা, আমি জানি না, আমার বারবার শুনতে মনে হয়েছে, আমার ভুল হতে পারে, এই যে যখন যে কবিতা আমি পড়বার চেষ্টা করছি, তখন সেই কবিতার কাছে
আমি কি নতি স্বীকার করছি নাকি আমাকেই কবিতার উপরে স্থান দিচ্ছে? না, এটা কবিতার কাছে নতি স্বীকার করতে হবে। তাই যদি হয় তখনই কিন্তু ওই ধরনগুলো পাল্টাবে। একদম তাই। কারণ যাকে ইংরেজিতে টেক্সট বলে, আমি টেক্সটটা হচ্ছে মূল্যবান, সবচেয়ে মূল্যবান। নিশ্চয়ই। এবং সেটা মূল্যবান বলেই আমি আমার গলায় তুলে অন্যদের কাছে পৌঁছে দিতে চাই। অন্যরা চায় যে এইটা আমার সাহিত্যের একটা বড় সৃষ্টি, তুমি এর অর্থটা তোমার কণ্ঠস্বর দিয়ে আমার কাছে পৌঁছে দাও। এই শর্ত হলে মূল কেন্দ্রে আছে ওই পাঠটা, রচনা। বিষয় শুধু নয়, ভাষাটাও, তার ধ্বনি আছে, তার শব্দ আছে, ছন্দ আছে, মিল আছে। এই যে রচনার শরীরের অংশটা আর তার অর্থটা, এই দুটো মিলে হচ্ছে। ফলে তোমার কণ্ঠের মধ্যে ওর শরীরটাকেও সম্মান দিতে হবে, ওর অর্থটাকে সম্মান দিতে হবে। এই হচ্ছে। এবার একটু আবদার করব। এইটা বলছে বাড়াবাড়ি করা যাবে। এবার একটু আবদার করব। আবদার তো আমি ভয় পেয়ে যাই শুনলে। রবীন্দ্রনাথের গানের কথাও বললেন, রবীন্দ্রনাথের আবৃত্তির কথাও বললেন। দিদি নিশ্চয় আমার সঙ্গে একমত হবে। আমরা একটু আপনার কাছে গানও শুনবো, একটু আপনার আবৃত্তিও শুনবো। না, এটা আমাদের আবদার, এটা আপনি ফেলবেন না। 2 লাইন অল্প করুন না। আচ্ছা, আবৃত্তিটাই করি একটু, পরে গান করবেন। কারণ আপনি এখনো নিয়মিত গলার রেওয়াজ করেন, আমি জানি এটা। আজকের বিষয় আমি না তো। না, আপনি নয়, কিন্তু আপনি আমাদের এখানে। আমি একটু অলোক রঞ্জনের একটা কবিতা আমার মুখস্থ আছে, ছোট কবিতা, 12 লাইনে। আমার খুব ভালো লাগে। আমি কবিপত্র বলে পত্রিকা থেকে মুখস্থ করেছিলাম। কবিতাটার নাম পাগল। আমি কোনোদিন পাগল বলি না ওকে, বেসুরো গলায় রামপ্রসাদের কলি গেয়ে ঘুরে গেল জনক রোডের গলি, সময়ের ছায়া পড়ে না তো ওর চোখে। ও কিছু বলতে চেয়েছিল কোনোদিন, রৌদ্রের মতো পরিচ্ছন্ন করে বলতে পারেনি। আকাশে আত্মলীন সময় পড়েছে বৃষ্টির মতো ঝরে। এখানে আমিও বলতে এসেছি কিছু, সম্ভাবনায় আজও আমি অরুণাভ। বলতে যে আমি পারবো না তাও জানি, আমি একদিন উন্মাদ হয়ে যাব। বাহ, অসাধারণ কবিতাটি। কবিতাটা অসম্ভব। সৃষ্টি চায়, মানুষ স্বপ্ন দেখে, সৃষ্টি করতে চায়, পারে না। এই যে ওই পাগলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখছে, যার জন্য আপনি এখনো পাগল। আপনি এখনো রোজ 6টা-7টা গান গিয়ে নিজেকে ঠিক রাখেন। না, আমরা একটু গান শুনে এই পর্বটা শেষ করবো। পরের পর্বে যাওয়ার আগে আপনার গান শুনবো। গান গাইতে গেলে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিনার তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। এই পর্বটা এখানেই শেষ করছি, পরের পর্বে যাবো এবার।